সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, এসব আমরা আজকে সারাদিনে বেশ কিছু খবর আছে আমাদের। যেমন আমরা জানি যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে, যদিও পানি কিছুটা কমার দিকে আছে টেন্ডেন্সিটা, কিন্তু নতুন করে আরও কিছু জেলা বন্যা আক্রান্ত হচ্ছে এরকম একটি খবর এসছে এবং এর বাইরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে এবং আমরা জানি যে গত বেশ কিছু দিনে যে কয়েকদিন ধরে বন্যা আক্রান্ত হয়েছে সেই সব জায়গায় ত্রাণের বিষয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষের বা সব ধরনের মানুষের কাছ থেকে যেই সাড়া পেয়েছে সেটি কিন্তু অভাবনীয় এবং ত্রাণের কোনো সমস্যা হচ্ছে না, প্রচুর যোগান আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন নিয়ে একটু ঝামেলা আছে। এর মধ্যে আরেকটি খবর যে বাজারে কিন্তু ত্রাণ যারা সংগ্রহ করতে যাচ্ছেন, কিনতে যাচ্ছেন, সেখানে বাজারেও কিন্তু সংকট দেখা দিয়েছে বা দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা যে সমস্ত পণ্যগুলো ত্রাণ হিসেবে সংগ্রহ করা হচ্ছে। এর বাইরে কিছু খবর আমরা শেয়ার করতে পারি যে কোর্টে একটি রিট হয়েছে, সেটি হলো যে কাজী রকিবউদ্দিন আহমেদ এবং কে এম নুরুল হুদার যে নেতৃত্বে যে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে হাইকোর্টের একটা আজকে রুল জারি করেছে। এর বাইরে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে পারবো, সে বিষয়টি হলো যে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের রিলেশনশিপের খুবই সেন্সিটিভ দুই দেশের জন্যই। সেই রিলেশনশিপ এখন যে অবস্থায় আছে সেটি সামনের দিকে এটি কোন দিকে গড়াবে, এবং আমরা গতকালকে দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তো এরকম নানা বিষয় নিয়ে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য। 3 জন অতিথিকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল্লাহ সালেহিন অয়ন। আপনাদের 3 জনকেই এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমি শুরুতেই আসতে চাই যে বন্যার বিষয়টি নিয়ে, যেহেতু প্রচুর পাবলিক সাফারিংস হচ্ছে, তো আনম এহসানুল হক মিলন, আপনার যে জেলা চাঁদপুরে, সেখানে এই কয়েকদিন একটু বন্যার প্রকোপ কম ছিল, আজকে বা গতকালকে থেকে কিন্তু একটু বন্যা আক্রান্ত হচ্ছেন এবং সেসব জায়গায় সাধারণ মানুষ খুবই কষ্ট পাচ্ছেন। তো আপনি কতদূর আপনার এলাকা সম্পর্কে আমাদেরকে যদি একটু জানাতে পারতেন যে কী অবস্থা সেখানে? আসলে আমার চাঁদপুরের হাইমচর ওই এলাকাটা এবং আমার কচুয়ার দক্ষিণাঞ্চল যেটা রয়েছে সেটাতে বন্যায় আক্রান্ত হয়েছে। এটা শুরু হয়েছে আমার এলাকাটা কচুয়াতে শুরু হয়েছে এই গতকাল রাত্রে থেকে, আর চাঁদপুর হাইমচর এটা আরও কয়েকদিন আগে থেকে আক্রান্ত হয়েছে। মূলত ওই গোমতী বাঁধ ভাঙার পরে যে পানিগুলো সেগুলো আস্তে আস্তে আসছে। তো এতটা উদ্বিগ্ন হওয়ার কারণ ছিল না আমাদের এই অঞ্চলটা যদি কিনা ফারাক্কার 109টি গেট খুলে না দিত। তো ফেনী ওদিকে যেটা হয়েছে সেটা তো হয়েছেই, সেটা তো আমাদের ত্রিপুরা থেকে যে পানি এসছে ডুম্মু বাঁধ খুলে দেওয়ার জন্য হাইড্রোক্লোরিক যে বিদ্যুৎ প্রকল্প থেকে। এখন আমার মনে হচ্ছে যে ভারত এটাকে আর একটু কন্টিনিউ করার জন্য ফারাক্কার বাঁধ তারা খুলে দিচ্ছে। তো এবার আমার যা মনে হচ্ছে যে তারা আমাদেরকে রীতিমতো একটা ভালো শিক্ষাই দিবে। কেন এই কথাটি বলছি, বিএনপির সময়ে আমাদের সার্ক অধিবেশন হয়েছিল, সেখানে যে সার্কে যে আবহাওয়ার বিষয়ে যে আলোচনা হবে সেই জায়গায় বাংলাদেশ টিমের আমি ছিলাম সেটা চেয়ারম্যান। তো প্রি ডিসকাশনে আবহাওয়া তত্ত্ববিদরা ভারত থেকে এসেছিলো, সার্কের অন্যান্য কান্ট্রি থেকে এসেছিল। তখন আমাদের একটা চুক্তি হয়েছিল যে আগাম বার্তা পাঠানো। সেই আগাম বার্তা আমরা দেখেছি যে ত্রিপুরা থেকে যে পানি এসেছে সেটা তার আগাম বার্তা দেয়নি, এবং যে অবস্থাটা ঘটিয়েছে এটার জন্য আমি অ্যাবসলিউটলি ডিরেক্টলি তাদেরকে দায়ী করতে পারি।
অপরদিকে এখন ফারাক্কার বিষয়টা তারা যদিও এখন অবগত করেছে, তা আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। আর আপনি যেটা বললেন যে খাদ্য সামগ্রী, এটা পাওয়া একটু দুষ্কর হয়ে গিয়েছে, এবং আমরা যে ত্রাণ দিতে যাচ্ছি সেই জায়গায় যাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট বা আমাদের কমিউনিকেশন মিডিয়া টোটালি ব্রেক করেছে। সব মিলিয়ে এমন একটা হ্যাফেজার্ড অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা অত্যন্ত কঠিন অবস্থা। বাট ইন দ্য মিন টাইম আমি জনগণের যেভাবে এই সহযোগিতা, বিশেষ করে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সংগঠন, এমন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারাও দেখেছেন যে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, এবং অনেকে ইতিমধ্যে মারাও গিয়েছেন। তো আমরা থেমে নেই, আমরা আমাদের কাজ করছি, ইনশাল্লাহ আমরা এর একটা বিহিত হবে। তো একটু আগে বলছিলাম যে এই অয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উনি উপস্থিত আছেন। তো ওনারা যেই কাজটি করছেন, ত্রাণ সংগ্রহ প্রচুর, এটিতে সাড়া পাওয়া গেছে। তো এই ত্রাণগুলো নিয়ে ওনারা যে যাচ্ছেন, ওরা তো বয়স কম, অভিজ্ঞতা কম, ওনারা শুধুমাত্র তাদের ইচ্ছা শক্তি দিয়েই এগুলো সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন। তো এখানে একটা দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো ত্রাণ প্রচুর পাচ্ছেন, আবার যে কিছু কিছু দুর্গত এলাকা যে একেবারেই খুবই রিমোট অঞ্চল, সেখানে ওনারা পৌঁছাতেও পারছেন না এবং সেখানকার লোকজন পাচ্ছেনও না, এরকম অভিযোগ আছে এবং সেটা সত্যতাও আছে। তো এর মধ্যে এইসব জায়গায় কিন্তু আসলে লোকাল গভর্নমেন্টগুলা খুব ভাইটাল রোল প্লে করে। ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন। এখন রিসেন্টলি সরকারের যে সিদ্ধান্তটা, যে এগুলো যে প্রশাসক বসানো হলো, সেই জায়গাটায় কি একটু এই সিদ্ধান্তের কারণে কি কোনো প্রবলেম ফেস করছে? এটা মোটেও না। যেমন ধরুন, আমরা কচুয়া থেকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ত্রাণের জন্য 10 লক্ষ টাকা এই গতকালকে উঠিয়েছি। এই 10 লক্ষ টাকা আমি আগামীকালকে পার্টি ফান্ডে দিয়ে দেব। কেন দিচ্ছি সেটাই আপনার প্রশ্নের সম্পর্ক হিসাবে আমি বলছি। কারণ আমাদের দলের যে প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায়ে আমাদের কমিটি রয়েছে। তো এখন আমি যদি এই 10 লক্ষ টাকা ত্রাণ নিয়ে সেখানে যাই, এটা প্রপারলি ডিস্ট্রিবিউশন হবে না। তাহলে আমাদের দলেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান ইনস্ট্রাকশন দিয়েছেন যে ঠিক আছে, আমরা যদি অর্গানাইজড ওয়েতে টাকাটা কালেকশন করে আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে সেই গ্রাম কমিটি, সেই উপজেলা কমিটি, সেই ইউনিয়ন কমিটি, সেই ওয়ার্ড কমিটি আমাদের রয়েছে। এটা আপনাদের আছে? হ্যাঁ। তাহলে এই যে আমাদের ইউনিয়ন কমিটি রয়েছে, এই যে আমাদের ওয়ার্ড কমিটি রয়েছে, এটাই আমাদের বিস্তৃত আমাদের দল থেকে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেট করার। এটা আপনারা হয়তো এই জায়গায় সুবিধাজনক অবস্থানে আছেন, কিন্তু অন্যান্য যারা দিচ্ছেন তারা তো এটা এই আপনি বলছেন যে উপজেলা চেয়ারম্যান নেই, আপনি বলছেন যে ইউনিয়ন চেয়ারম্যান নেই, ওয়ার্ডের মেম্বার নেই, কিন্তু উই ডোন্ট নিড দ্যাট। আমাদের স্ট্রাকচারটা, প্রিন্সের কথা বলুন। এখন আপনি বলতে আমাদের সমন্বয়করা ঠিক ওখানে গিয়ে দেখুন, এই যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে গত 17টি বছর, যে পুঞ্জীভূত ব্যথা, যেটা বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের এই নবপ্রজন্মের, আমাদের এই স্বাধীনতার নতুন যে সূর্য উদয় হয়েছে, আমাদের সমন্বয়করা এই বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের ছোট ভাইয়েরা করেছে। তো এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের যে সংগঠন রয়েছে, তারা কিন্তু তাদের পিছনে দাঁড়িয়ে যাচ্ছে। সমন্বয়করা যখন সেখানে যাচ্ছে, আমরা হাত বাড়িয়ে দিচ্ছি। ধরুন, এই যে ঢাকা শহরে এই বিশাল আন্দোলন হয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল, কিন্তু আমার কচুয়ায় থানাকে পাহারা দিয়েছে, আমরা দিয়েছি। ইউনিয়ন অফিসকে পাহারা দিয়েছে, আমরা দিয়েছি। আমরা দিইনি। তা আমরা কিভাবে দিলাম? আমাদের সংগঠন রয়েছে। এই সংগঠনের কাঠামোটা সরকারেরও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের দলেরও রয়েছে, এবং আমরা একটি শক্তিশালী বৃহৎ একটি সংগঠন, যেখানে আমাদের প্রত্যেকটি গ্রামে রয়েছে। আমার তো ৬৮,০০০ রেজিস্টার্ড নেতাকর্মী রয়েছে। আপনি আমার কচুয়ার 12টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়ন 9টি করে, 11টি দল, সেইভাবে 130টি কমিটি রয়েছে। 130টি কমিটিতে যদি আপনি প্রতিটাতে 50 জন করে ধরুন, শুধু নেতার কথা বলছি, সমর্থকের কথা বলছি না, এই টোটাল টিমটা আজকে আমরা নেমে গিয়েছি এবং সেই সাথে আমরা তাদের সমর্থকদের সাথে কাজ করছি। ওকে, সোনাল হক মিলন, আমরা আবার আপনার কাছে আসবো। আমি এখন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের কাছে যেতে যাচ্ছি। এই যে বন্যার্তদের ত্রাণ আমাদের আজকে এনটিভির নিউজেও আমরা দেখেছি, একটা নিউজ হয়েছে। তো সেখানে ঢাকার বিভিন্ন বাজারে গিয়ে পণ্য পাচ্ছে না, যারা ত্রাণ কিনতে যাচ্ছেন, ত্রাণ বিতরণ করবেন, তারা সেগুলো খুঁজে পাচ্ছেন না এবং দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এমনও ঘটনা ঘটেছে যে গতকালকে তারা আগাম টাকা দিয়ে বুকিং দিয়ে এসছে,
একটা নির্দিষ্ট দাম ফিক্সড করে এসে আজকে গিয়ে বলতেছে না তারা ওই দামে দিতে পারবে না। তো এখন তো বিগত সরকারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল যে বাজারে এক ধরনের সিন্ডিকেট ছিল, সেটা তো এখন নেই তারা। তাহলে এই বাজারে এই সমস্যাটা কেন হচ্ছে, এই সুযোগটা কেন নিচ্ছে এই শুধুমাত্র এই চাহিদাকে কেন্দ্র করে, যে ত্রাণের জন্য এক ধরনের চাহিদা তৈরি হয়েছে বাজারে, সেই চাহিদাকে কেন্দ্র করে এই সুযোগটা কারা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমি বিশেষভাবে অয়নকে তো শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। কারণ সে সহ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তার প্রতীক হিসাবে সে এখানে উপস্থিত আছে, এই জন্যই বিশেষভাবে। না, আপনি যে প্রশ্নটা করেছেন একটু জাস্ট অভিজ্ঞতার জন্যে আপনি তো কারেক্টলি বললেন। যেমন প্রথম দিন থেকে আমাদের দল যতটুকু আমাদের সম্ভব, আমাদের গণসংগঠনগুলো স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায় থেকেও পর্যাপ্ত কাজ করছে। এই যে অভিজ্ঞতার কথা বললেন, আমাদের আজকে রাতে এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে ছাত্র যুবদের। প্রথমে আমরা চিন্তা করেছিলাম যে স্থানীয় পর্যায়ে যেয়ে, কারণ ট্রান্সপোর্ট কস্টটা বাঁচানোর জন্য ওইখান থেকে কেনা যায় কিনা, কিন্তু ওইখান থেকে বলল যে সব কিছু পাওয়া যাচ্ছে না, ঢাকা থেকে কিনে নিয়ে যান। তা গত রাত সারা রাত, এটা তো ছাত্র যুবরাই করে, আমাদের অফিসকে কেন্দ্র করে তারা প্যাকেটগুলো করেছে। আজকে কিছুক্ষণ আগে তারা রওনা হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আগামীকাল যাব ফেনী এবং নোয়াখালী দুইটা অঞ্চলে, খুব ভোরেই রওনা দিয়ে যাব। ওটা আরও অন্যান্য ত্রাণ কার্যালয়। সেটা না, আমি যে কথা বলছিলাম, আপনি যে অভিজ্ঞতা বললেন, তারা যে দামে কেনার কথা ছিল আজকে তার থেকে গতকাল বেশি দামেই কিনে এটা করেছে, এটাই। এবং অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, কিছুটা গুদামজাত করা হচ্ছে, দাম বাড়ানো হচ্ছে। আবার এর বিপরীতের চিত্র আছে, যে অনেক জায়গায় যে যখন ত্রাণের কথা শুনছে, কিছু সংখ্যা কম হলেও তারা কিন্তু যে পূর্বের দামে বা কম দামেও দিচ্ছে, সেটাও আছে ব্যবসায়ীদের মধ্যে। নাই বললে ভুল বলবো আমি, মানে সঠিক বলবো না, এটাই। এখন আপনি যে ফান্ডামেন্টাল কোশ্চেনটা করেছেন যে সিন্ডিকেট, এখন তো ওই সরকার নাই, তাহলে গেল কোথায়? আসলে সিন্ডিকেটটা আছে, এটা মনে রাখতে হবে। সিন্ডিকেটের যে কথাটা আমরা বলেছি অনেক দিন ধরে, যেটা বলছি সেটা হচ্ছে উপরের যে ব্যবসায়ী, তারা কয়েকজনই মূল নিয়ন্ত্রণ করে এবং সময় সময় যে তারা এমন দাম বাড়িয়ে দেয় আপনার আমার কোনো বিকল্প থাকে না। তাহলে ওই বড় সিন্ডিকেট হয়তো এখন আঘাতের মুখে তারা আছে, কিন্তু ওই ছোট সিন্ডিকেটও কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আছে, এটি একটা। আর একটা হচ্ছে, যদি বলেন এই অল্প কয়দিনে বা এই সময়ে যে একটা মানুষের যে একটা মানবিক চরিত্র, এইটা কিন্তু এত দ্রুত আশা করে লাভ নাই। কারণ পুঁজি তার একটা ধর্ম আছে, এবং আমাদের সোসাইটিটা দীর্ঘদিন ধরে আমরা তো একটা মানবিক সমাজটা করতে পারি নাই। সুতরাং তারই ফলাফল এটা মনে করছে, আচ্ছা একটা টাকা আছে, এই সুযোগে আমি এরা আসছে, একটু দাম বাড়ালে অসুবিধাটা কি, এই যে। সুতরাং এই কালচারটা আসলে পরিবর্তিত হয়নি বলেই আপনি ছোটোখাটো জায়গায় এটা দেখছি, এবং বড় জায়গায় কিন্তু সিন্ডিকেটটা রয়ে গেছে। এখন ধরুন আমাদের বিবেচনায়, যেটা আমরা অন্য সময় বলছিলাম, যে আপনি যদি এইটা ঠিকমতো চালাইতে চান, আমি ছোট্ট দুটো ফর্মুলা বলে এইটার মধ্যে আসি। আমরা বলছিলাম যে আমাদের যে 5-6টা কোম্পানির কাছেই অল্প একটা পণ্য যেটা ছিল, এটাকে ভেঙে দিতে হবে। মানে আরও অনেকগুলো জায়গায় নিতে হবে। আর বিভিন্ন সময়ে রাষ্ট্রের উদ্যোগে এই ধরনের কিছু পণ্য গুদামজাত করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন। তো এই সরকার তো সে সময় পায়নি, সুতরাং তাদেরকে এটা বলার সুযোগ নেই। আরেকটা হচ্ছে, এই যে এইরকম একটা সময় যখন বাজারে, ওই যে বললাম স্থানীয় যারা দাম বাড়ায়, তো এখন যদি আমরা একটা রেগুলার গভর্নমেন্ট থাকতো, এবং সেই গভর্নমেন্ট যদি একটা মানবিক গভর্নমেন্ট হতো, তাহলে সেও কিন্তু এই সময় তার মতো করে একটা গুদামজাত করে সে বলতে পারতো যে ত্রাণে যারা নিবা এই জায়গা থেকে পাইকারি জায়গায় আমরা দিচ্ছি। সুতরাং এখন আমি এই জায়গাকে অভিযুক্ত করার কোনো কারণও নেই, কারণ সে সময় সে বাস্তবতা নাই, হয়নি। তো বাজার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল, যে ডেফিনেটলি এই সরকার এখনও কিন্তু 1 মাস 20 দিনও পূরণ হয়নি দায়িত্ব নিয়েছে। সো তাদেরকে ঠিক দোষারোপ করাটা সমীচীন হবে না বা সঠিকও হবে না। তো তারপরও কিন্তু এই জিনিসগুলো চলছে, কিন্তু সেটা কিন্তু সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, তার তো এক ধরনের এটা কন্ট্রোলের একটা মেজার থাকতে হবে। সেটা কি বাজারে আমরা দেখতে পাচ্ছি না? সেটা আমি বলি যে ধরুন আমাদের কতগুলো তো অর্গান আছে, সেই অর্গানগুলো এই সময়ে যে ওই যেটা অত কিন্তু প্রচারিত হয় নাই, যেটা হয় আমাদের আগের তো দেখেছি যে যখন মেলা প্রচারিত হয় তখন তারা যায়, সেই অন্য অর্গানগুলো যাবে। কিন্তু আগে যে মন্ত্রী যেভাবে দৌড়ঝাঁপ করতে হয়, উপদেষ্টাদের কাছ থেকে আমরা আশা করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে পরিস্থিতি সেরকম হয়েছে। আমি বরঞ্চ অন্য একটা পয়েন্টে এখানে বলি, যে আলোচনাটা আপনি এর আগে স্থাপন করেছেন, আমাদের বুঝটা বলি, যে আসলে আমাদের যদি স্থানীয়
দক্ষ প্রশাসন, আমি দক্ষ শব্দটার জন্যই কথাটা এনেছি, যে ওই প্রশাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারতাম। এখানে দক্ষতার বিষয়টা দাঁড়িয়েছে কি, ধরুন এই যে ফেনীতে কালকেও আমি যাব, মানে বললাম আমি, মানে আমাদের অনেক টিম যাবে ফুলগাজীতে। আমি ওই অঞ্চলের জন্মসূত্রে মানুষ না, আমি পুরো অন্য অঞ্চলের মানুষ, কিন্তু ওইখানে আমাদের যে রিলেটিভ আছে ফুলগাজীতে, আজকেই কেবলমাত্র ফোনে দুপুরে কথা বলতে পেরেছি। এবং ওইখানে আমার দলের কর্মীরাও সেই বাড়ি পৌঁছানো কঠিন, দোতলা বাড়ি পানি এরকম চলে গিয়েছিল। তার মানে আপনি ধরেন ওইখানে যদি খালি একটা কাউন্সিলর বা নির্বাচিত থাকতো তাও দিয়ে কিন্তু হতো না, যদি দক্ষ থাকতো, দক্ষই অর্থে যে এইরকম পানি আসতে পারে, আসলেই দক্ষতার সাথে সে রেস্কিউ করবে। ওইখানকার আমার ঢাকা থেকে নৌকা পাঠাইতে হবে না, অন্য কিছু করতে হবে না। তার মানে আপনি প্রতিটি ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা এরকম হইতে হবে, স্থানীয় প্রশাসন নির্বাচিত, যার প্রতি মানুষ ভরসা করবে, আর তার দক্ষতা স্থানীয় পরিবেশ পরিস্থিতি করবে। যেমন বাজার, তার দক্ষতা থাকবে যে এই ধরনের একটা ঘটনায় প্রয়োজনে ওই অঞ্চলের মানুষ মালপত্র এমনভাবে নিবে যে তোমরা বন্যা ত্রাণে করছো, আমি তোমাকে কম দামেই দেবো, পাইকারি দামে দেবো, বিষয় ইজি। এবং এমনকি ধরেন আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান, তারা কেন এখন উন্মুক্ত, অনেকে কিন্তু করেছে, আমি দায়িত্ব নিয়েই বলছি, কারণ অনেকের কাছ থেকে আমরা যখন বড় বড় লট কিনেছি অনেক কম দামেও পেয়েছি। তারা যদি আরও উন্মুক্ত করে দিতে পারতো এবং সেইটার সাথে যদি গভর্নমেন্টের লিঙ্ক আপটা করতে পারতো, তাহলে আপনি আরও কম দামে বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারতাম। কিন্তু আমি এখন যারা আছেন এটা অভিযুক্ত করার সুযোগ নাই, ওই কারণে আমি বললাম, কারণ এখনও পর্যন্ত দেখবেন যে আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো জায়গায় ঠিকমতো তারা করতে পারেনি। কিন্তু অভিজ্ঞতাটা আমরা এটা নিতে পারি, বা আজকে এটা বলতে পারি, এখন এই যে বন্যার পরে কিন্তু পানি নামার পরে আরেক ধরনের দুর্যোগ আসবে। আপনি বিশেষ করে ওষুধ, তার দাম কিন্তু ভয়াবহ। আমরা পানির ট্যাবলেট কিনতে যাই পর্যন্ত পাচ্ছি না, ভয়াবহ দাম, পাওয়া যাচ্ছে না। আমি বলছি যে এই জায়গাগুলো এর আগের বন্যায় কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, জরুরিভাবে এখন ধরেন যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যার হয়তো মেয়াদ 1 বছর বা 2 বছর, অনেক সময় কিন্তু জরুরি ভিত্তিতে করা হয় 3 মাস বা অল্প মেয়াদ দিয়ে, সেইটাও সাইন্টিফিক আমরা যতটুকু বুঝেছি। তাহলে আপনি ক্ষিপ্রতার সাথে সরকারের পক্ষ থেকে এই কাজগুলো প্রকৃত তথ্যের ভিত্তিতে করার উদ্যোগ নেওয়া দরকার। আমি আশা করব যে তারা এখন থেকে এই উদ্যোগগুলো নেবেন, এবং পানি নেমে আসার পরে যে তখন যে ঘটনাগুলো ঘটবে, একটা বড় ঘটনা হচ্ছে ধর অনেক কিন্তু কাজ করতে পারবে না, তার নিজের বাড়ি ঘর মেরামত সহ এই জায়গায় করবে, তার মানে পুনর্বাসনের কাজটা জরুরি হবে। তখন তার ম্যাটেরিয়াল সহ সব জিনিসগুলো আমরা যদি যথাযথভাবে দিতে পারি, সেইটাই হবে কাজ। কথাটা আরেকটা না বলেই পারছি না, যে ঠিকই অভূতপূর্ব সাড়াতে এবার দেখছি, অভূতপূর্ব কিন্তু সাড়া আগেও ছিল, এটা কিন্তু অস্বীকার করলে আমার বিবেচনায় ভুল হবে। কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আগে হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না, জানতাম না, বা আমাদের মানুষের সক্ষমতা ছিল না, কিন্তু এইবারেরটা অবশ্যই আরও অভূতপূর্ব। কারণ যেভাবে আমাদের এই ছাত্র বন্ধুদের উপরে ভরসা করে মানুষ এসে দিয়ে গেছে, তার মানে আমি বলছি তার ভরসার জায়গাটা দেখুন। ভরসা না হলে তো এই কোটি কোটি টাকা বা সব জিনিসটা এনে দেয় না, এবং তাদের জন্য তো কঠিন। আমি মিলন ভাই আপনার জন্য খালি একটু বলি যে আমি কালকে অন্য একটা টেলিভিশনে যাচ্ছিলাম, একটু দূরের, তার ড্রাইভার সাহেবই বলছে, আমি একটা গল্প করি, বলছে স্যার একটা কথা বলবো। আমি যে বলেন। তো বলছি এই যে ছাত্রদের যেটা দিছে, আমিও যে স্যার একটা দিয়ে আসছি, তবে ওনাদের সাথে বোধহয় একটু সহায়তা করে অন্যরা যদি একটু ট্রাক পাঠায় তার বুঝ থেকে দিত, এবং পরিকল্পনা করে কোথায় কোথায় যাবে ওনারা যদি এক একজন সাথে ওইটা দিত ভালো হইতো। এই কাজগুলো একটু আপনারা সহ অন্যরা করলে ভালো হতো। তো আমি বলছি এটার মধ্য দিয়ে তার দেওয়ার পরে যে সচেতনতা গড়ে উঠছে এবং মানুষের প্রতি যে সহমর্মিতা গড়ে উঠেছে, এইটা কিন্তু একটা অনন্য বিষয়। এইটাকে স্যালুট করার মধ্য দিয়েই আমরা পুনর্বাসনের কাজটা যাতে যথাযথভাবে করতে পারি সেই কাজটা দেখতে হবে। তো আমরা একটু অয়নের কাছে যেতে চাই। আপনারা তো ত্রাণ নিয়ে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং ওর বাইরেও এটি স্প্রেড হয়ে গেছে আর কি। কিন্তু আপনারা আসলে এই ত্রাণগুলো নিয়ে কিভাবে কি করছেন, কিভাবে বন্টন করছেন, কিভাবে পাঠাচ্ছেন, ওখানে কোথায় কোথায় যাচ্ছে? আপনারা কি এটি একেবারে ধরে ধরে করছেন যে প্রতিটা থানায় যাবে, প্রতিটা ইউনিয়নে যাবে, প্রতিটা গ্রামে যাবে? কিভাবে আপনারা ম্যানেজ করছেন আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি পরিকল্পনার বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলতে যাই, তাহলে বলবো যে আমরা সেন্ট্রালি ঢাকাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসি, তারপর হচ্ছে আমাদের কেন্দ্রীয় মাঠের যে জিমনেশিয়ামটা আছে সেখানে, এবং ডাকসু ক্যাফেটেরিয়া, এই 3টি জায়গায় আমরা মোটামুটি ত্রাণ সংগ্রহ করছি। এই ত্রাণের মধ্যে আপনার শুকনা খাবার আছে, তারপর হচ্ছে মেডিসিন, এগুলো সহ কাপড়, এগুলো সব কিছুই আসতেছে। অনেকেই ত্রাণ দিয়ে যাচ্ছে ট্রাকে করে। তো এরপরে আমরা যেটা করছি, রাতের মধ্যে আমরা ট্রাকগুলো লোড করার ব্যবস্থা করছি, এবং প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকটা পয়েন্ট থেকে 7টা 8টা ট্রাকের মতো করে
রোলিং করে বিভিন্ন এলাকায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর ওই এলাকার যে ডিসি অফিস আছে, জেলা প্রশাসকের যে কার্যালয়, সেখানে আমরা পৌঁছে দিচ্ছি। তারপর সেই জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ওই জেলার যে ইউএনও পর্যায়ে আছে, ইউএনওদের সাথে আমরা কানেক্ট করে জেলা প্রশাসকের মাধ্যমে ওই ত্রাণগুলো কিছু ইউনিয়ন পর্যায়ে সেটা কি আপনারা নিজেরাই বিতরণ করছেন, না ওটা ডিসি অফিস বা ইউএনও অফিস তারা নিজেদের মেকানিজম ব্যবহার করে? ওখানে যেটা হচ্ছে ওটা ডিসি অফিস আর ইউএনও যে মেকানিজমটার কথা আপনি বলছেন সেভাবেই কিন্তু বিতরণটা হচ্ছে। এখন আমরা কিছু কিছু জায়গায় জানতে পেরেছি যে কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছে না। এখন এখানে আমি কিছু বিষয় অ্যাড্রেস করতে চাই। এখানে আমি একটু আগে নোয়াখালীর সেনবাগ উপজেলার যে ইউএনও আছে তার সাথে কথা বলেছিলাম। তো উনি আমাকে যেটা বলল যে বেশিরভাগ মানুষই আশ্রয় কেন্দ্রে আছে, কিন্তু একটি পরিবারে যদি 6 জন থাকে তাহলে 4 জন আশ্রয় কেন্দ্রে আছে আর 2 জন হচ্ছে বাড়ি পাহারা দিচ্ছে, কারণ তারা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে যে সেখানে ডাকাতি হতে পারে। তো এইটার কারণে কিন্তু ওই যে 2 জন বাসায় আটকা পড়ে আছে তারা কিন্তু ওই ত্রাণটা পাচ্ছে না। এখন তাও ওনারা চেষ্টা করে যাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রে যারা আছে তারা তাদের পরিবারের তথ্য দিয়ে ওই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। তো আমি যেটা দেখতেছি এখনো পর্যন্ত যে ত্রাণ খুব ভালোভাবে বিতরণ হচ্ছে, কিন্তু এই যে আমরা এখান থেকে ট্রাক একটা লোড করে এটা পাঠাচ্ছি, এটা যেতে যেতে যে সময়কালটা, এই সময়কালটার কারণে কিন্তু অনেকে ভাবছে যে ত্রাণ পৌঁছাচ্ছে না, কিন্তু এই ত্রাণগুলো কিন্তু পৌঁছানোর পরে সেখান থেকে আবার ডিস্ট্রিবিউশন হতে যে সময়টা প্রয়োজন, এই সময়টা দিতে হবে। এটা খুবই একটা লং প্রসেস, কিন্তু এটা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই। তাও আমরা চেষ্টা করছি যে একদমই দুর্গত এলাকা যেখানে স্পিডবোট ছাড়া যাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু আমরা হেলিকপ্টারের মাধ্যমেও ত্রাণগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। তো আশা করি যে বন্যার পানি কমে যাওয়ার পরে এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জেলা সংগঠনগুলো আছে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে জেলা সংগঠনগুলো আছে তাদের সাথে সমন্বয় করে সেসব এলাকায় একটা ভলেন্টিয়ারি টিম পাঠানোর একটা ব্যবস্থা করব। তারপর সেখানে আমরা ত্রাণ পৌঁছে দিয়ে সেখানে ত্রাণগুলো যাতে ভালোভাবে ডিস্ট্রিবিউট হয় সেটার ব্যবস্থা আমরা করব। আর এখনও পর্যন্ত আমরা শুকনো খাবার, কাপড় আর হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, মেডিসিন এগুলো বিতরণ করছি, কিন্তু এই পানি কমার পরে এরপরে আমরা যেটা পরিকল্পনা করছি যে আমরা চাল, ডাল, আলু, পেঁয়াজ এগুলো পাঠানোর একটা ব্যবস্থা করব। ধন্যবাদ। আমরা একটু অন্য একটা বিষয়ে যেতে চাই যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ডেফিনেটলি এটি আমরা প্রতিবেশী তো আমরা কখনো বদলাতে পারি না। তো দুই প্রতিবেশী একটা উইন উইন সিচুয়েশনে নিজেদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যাতে দুই দেশই উপকৃত হয়। তো বাংলাদেশের সাথে ভারতের যে রিলেশনশিপ সেটি বিগত সরকারের 15 বছরে একরকম ছিল এবং সামনের দিকে সেই সম্পর্ক কেমন হবে, এবং ভারত কিন্তু বেশ গত এই পট পরিবর্তনের পরে বা বিগত সরকার পদত্যাগ করার পরে যেটি তারা একটু সাবধানতা অবলম্বন করছে, এটি তারা তাদের পার্লামেন্টেও বলেছেন, তারা তাদের নীতি নির্ধারকরাও বলেছেন। তো সামনের দিকে কি মনে হয় বাংলাদেশের সাথে ভারতের রিলেশনশিপটা আসলে কোন দিকে যাচ্ছে? এবং গতকালকে কিন্তু আমি আগেও উল্লেখ করেছি যে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন বাংলাদেশ বিষয়ে। তো এহসানুল হক মিলন, আপনার কাছে জানতে চাচ্ছেন যে আপনার মূল্যায়নটা কি? মূলত এই বিষয়ে বলতে হয় যে আমাদের যে একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় রয়েছে, ভারত আমাদের জন্য কি করেছে এই বিষয়ের পুরো ধারণাটাকে পাল্টাতে হবে। যেমন আগের গভর্নমেন্ট বলতো ভারতের কাছে আমরা চিরঋণী, বিষয়টা কিন্তু সেই জায়গায় নয়। মুক্তিযুদ্ধ হয়েছে, তারা আমাদের সাহায্য করেছে, তারা সাহায্য করছে তাদের স্বার্থে, আর আমরা তাদের সাহায্য নিয়েছি আমাদের স্বার্থে। তা আপনি প্রথমে একটা ওয়ার্ড ইউজ করেছিলেন উইন উইন, এইটি হচ্ছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে। কিন্তু এইটাকে যদি আপনি এভাবেই নিয়ে আসেন যে মুক্তিযুদ্ধ তারা আমাদের করিয়ে দিয়েছে, আমাদের দেশ স্বাধীন করিয়ে দিয়েছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতে হবে, চিরকাল তাদের দাস হয়ে থাকতে হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। টোটালি নট। আবার অপরদিকে তারা যেভাবে আমাদের পরিবেষ্টিত হয়ে আছে আমাদের দেশটিকে, সেই জন্য যে তারা আজকের এই দুনিয়াতে তারা আমাদেরকে সবসময় তাদের দাস হিসাবে ব্যবহার করে, সেটাও হতে পারে না। ধরুন তারা আমাদের দেশ থেকে ট্রানজিটের নামে করিডোর নিচ্ছে, বাট
আদার পার্ট আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। ধরুন এই করিডোর নেওয়ার জন্যই যে আমরা তাদেরকে রোড, ব্রিজ, কালভার্ট যেটা করে দিয়েছি, সেগুলি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি, তারা কিন্তু তার জন্য কিছুই দেয়নি। ধরুন আমাদের থেকে তারা স্থল, নৌ এবং আকাশ পথেও তারা ট্রানজিট নিচ্ছে, কিন্তু সেই জায়গাও আমরা তাদের কাছ থেকে কোনো ফি পাচ্ছি না। এই যে ভারতের একটা কর্তৃত্ববাদী আমাদেরকে মনে করে যে তারা আমাদেরকে তাদের নিজস্ব অধীনে রাখবে, সেই মানসিকতা থেকে ভারতে বেরিয়ে আসতে হবে, বা ভারতকে বুঝতে হবে যে তারা যে ফারাক্কা বাঁধ দিয়েছে, যেটা টেস্ট কেস 1975-এ তারা ছেড়েছিল, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের ন্যায্য হিস্সা পানি দেয়নি। 11 লক্ষ কিউসেক পানি গতকাল রাত্রে তারা ছেড়ে দিয়েছে। এই যে ভারত ক্রমান্বয়ে আমাদের প্রতি যে আচরণটি করছে, এই আচরণটি ইন্টারন্যাশনাল রিভার ল অনুযায়ী করতে পারে না। আপার রাইপেরিয়ান আমাদেরকে যে কোনো সময় গেট খুলে দেবে, এটা হতে পারে না। ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, বা আমাদের যে নদী, আমাদের যে সমুদ্র সীমানা নিয়ে যে তারা আমাদের এই কন্টিনেন্টাল শেলফ নিয়ে যে কাজগুলো তারা করেছে, সেগুলো কিন্তু আমরা উপযুক্ত বিচার পাইনি। অর্থাৎ যদিও বলা হয় যে আমরা সমুদ্র বিজয় করেছি, কিন্তু সেটাকে যদি আজকে সেই চুক্তিটি যদি কঠিনভাবে আপনি দেখতে পান, সেই জায়গাও দেখবেন সুবন করে ফাঁকি রয়েছে। আমি সেই জায়গায় ডিটেল যাচ্ছি না। এখন হচ্ছে ভারতকে তার অ্যাটিটিউড পাল্টাতে হবে। অপরদিকে আপনার গ্লোবাল পলিটিক্সে বুঝতে হবে, আগে ভারত ইউনাইটেড স্টেটসকে তারা তাদের বন্ধু মনে করে তারা আমাদেরকে রীতিমতো বাংলা ভাষা বলতে গেলে সাবলিজ দিয়েছিল, এবং ইসলামিক ফোবিয়ার কথা বলে আমাদের দুর্বল চিত্তের গ্রামের লোকগুলিকে ধরে এনে সন্ত্রাসী বানিয়ে, যাদের কোনো ফেস ভ্যালু নাই, এই কী না তারা করেছে। ইন্টারন্যাশনালি ইসলামিক ফোবিয়ার বা জঙ্গির একটা আতঙ্ক সৃষ্টি করে ইউনাইটেড স্টেটসকে তারা ভারতের কাছে আমাদের ছেড়ে দিয়েছিল। উই অল নো অল দিস থিং। কিন্তু বিষয়টা হলো কি, ইউনাইটেড স্টেটসের শত্রু তো ইসলামিক বা 9/11-এর পরে যে ইসলামিক ফোবিয়া নয়, তাদের শত্রু হচ্ছে রাশিয়া, তাদের হচ্ছে চায়না। ইটস নট রিলিজিয়াস, ইটস নট জিওগ্রাফিক্যালি। তো ইউনাইটেড স্টেটস যখন বুঝতে পারলো যে না, আমরা এই ইসলামিক ফোবিয়ার পিছনে 9/11-এর পরে, টুইন টাওয়ার ক্রাশের পরে এর পিছনে ঘুরে আমাদের লাভ নেই। মূলত ইন দ্য মিন টাইম চায়না অনেক এগিয়ে গেছে। ইকোনমিক ওয়ারের কথা বলা হোক, ট্রেড ওয়ারের কথা বলা হোক, আর যদি সেই ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া চ্যালেঞ্জ করে বসলো, ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাটোর সাথে করে বসলো, এগুলিকে সব কিছু যদি একত্রে আপনি পুঞ্জীভূত করেন, তাহলে দেখা যাচ্ছে যে নো, দিস ইজ নো লঙ্গার ইসলামিক ফোবিয়া। তো সেই জায়গার থেকে আমেরিকা সরে আসছে, এবং আমরা দেখতে পেয়েছি যে ভারত ক্রমান্বয়ে তার পার্শ্ববর্তী যেখানে তারা কর্তৃত্ববাদী চালিয়ে যাচ্ছিল, আপনি শ্রীলঙ্কার কথা বলেন, নেপালের কথা বলেন, ভুটানের কথা বলেন, মালদ্বীপের কথা বলেন, সর্বশেষ তারা এসছে বাংলাদেশে। এই বাংলাদেশ থেকে তারা যত প্রত্যাখ্যান হয়েছে, সেই ক্ষেত্রে তাদের খুব ডিপলি চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে তাদের পলিসি চেঞ্জ হতেই হবে, ওই দাদাগিরির পলিসি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কি করণীয়? কি আমাদের করণীয়? উইন-উইন সিচুয়েশনে it's a give and taken. One hand washes the others, nothing else. আমরা কখনো মনে করতে পারি যে ভারত আমাদেরকে, ধরুন এটা যদি পাকিস্তানি থাকতো, আজকে দিল্লি থেকে নিউক্লিয়ার উইপেন ছাড়ার জন্য তো ঢাকাও তো একটা সেন্টার হতো, তাক করে থাকতো দিল্লিতে, শুধু ইসলামাবাদ নয়। তো ভারত যেই জায়গায় আমরা স্বাধীনতার পর যে বেনিফিটটা পেয়েছে, তাদের ইস্ট উইংয়ের, তাদের রেজিমেন্টেড ফোর্সগুলিকে যেভাবে তারা বাজেট কাট ডাউন করে যাদের বেনিফিট পেয়েছে, সেই বেনিফিটের হিস্সাদার তো আমরা, কিন্তু দখলদারিত্ব নয়। এই বর্ডার কিলিংগুলি তারা করেই চলছে। পৃথিবীতে তো এই ধরনের বর্ডার কিলিং কোথাও হচ্ছে না বিনা কারণে। এই তো কয়েকদিন আগের কথা, 3 বিঘা করিডোরকে হঠাৎ করে তারা সেখানে বিজিবি গিয়ে, ইউ নো অল দিস থিং হোয়াটস গোয়িং অন ডিউরিং দিস টাইম। অথবা আমি যদি সর্বশেষে বলি, আমাদের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, অ্যাজ ইউ নো দ্যাট। কিন্তু আজকে যখন এই ফ্যাসিস্ট হাসিনাকে, খুনি হাসিনাকে তারপরে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মানে বাতিল করা হলো, তখন ভারত সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। তারা এলাবাই খুঁজতেছে কিভাবে তারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে সেখানে রাখা যায়। এই ফ্যাসিস্ট হাসিনা সেখানে থেকে আমাদের এই স্টেবল সিচুয়েশনকে আনস্টেবল করার জন্য জুডিশিয়াল কুক পর্যন্ত করতে চেয়েছে, যারা আমাদের সংগ্রামী ছাত্ররা সেদিনকে প্রতিহত করেছে। আমরা 15 আগস্টে আমরা দেখেছি তারা সেদিনকে একটা বাংলাদেশে হ্যাবক সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই 15 আগস্টে আপনি দেখেন হাজার হাজার ছাত্ররা আজকে আহত রয়েছে, মোর দ্যান 20,000, নিয়ারলি 1,000 এই মাসে মারা গিয়েছে। সেই শোক দিবস পালন না করে তারা তাদের শোক দিবস পালন করতে চাচ্ছে, এবং সেখানে বসে কী ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশকে আবার একটা ষড়যন্ত্রের রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য। অতএব ভারতকে বুঝতে হবে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তারা কখনো
কখনো আমাদেরকে আঘাত এনে কিছু করতে পারবে না। যেভাবে তারা বিগত নির্বাচনগুলো 2014 নির্বাচনে আপনি দেখেছেন সুজাতা সিং এসে কীভাবে বিনা নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করেছিল। 2018 দেখছেন মধ্যরাতে নির্বাচন করে পরের দিন সকাল হতে না হতে নির্বাচনের ঘোষণা আসতে না আসতে মোদী সরকার কিভাবে এটাকে মানে কনগ্রাচুলেট করেছে। ঠিক ঠিকভাবে 2024 সালের এই যে বিনা নির্বাচনের আমরা আর মামুর একটা সরকার প্রতিষ্ঠা হতে ভারত তাদেরকে কনগ্রাচুলেট করেছে। আবার এই ক্রাইসিসটা যখন হয়ে গেল, আমরা যখন আবার দ্বিতীয়বারের মতো 53 বছর পরে এদেশকে স্বাধীন করতে পারলাম আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলনের মধ্য দিয়ে, তখন তারা আবার আপনি এই জনতা পার্টি বিজেপি বলুন আর আপনি কংগ্রেসই বলুন, তারা আবার বসে একত্রিত তাদের ফরেন পলিসি বাংলাদেশের সাথে কী হবে অলমোস্ট দি আর ইউনাইটেড, যে না বাংলাদেশকে তাদের শোষণ নীতি চালিয়ে যেতেই হবে। সেই জায়গাতে বাংলাদেশ এখন সোজা হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড উই হ্যাভ আওয়ার ওন পলিটিক্যাল যে রিজন, সেই জায়গায় আমাদের পলিটিক্যাল পলিসিগুলি নির্ধারণ হবে এবং সেটা হবে উইন উইন সিচুয়েশন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে আমাদের দেনাপানা হবে। ওকে, ধন্যবাদ এহসানুল হক মিলন। আমরা একটু রুহিন হোসেন প্রিন্সের কাছে অন্য একটা বিষয় নিয়ে যেতে চাই, যে শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর উনি যে ভারতে পালিয়ে গেলেন, তারপরে কিন্তু প্রচুর মামলা হচ্ছে তাদের নামে। শেখ হাসিনা থেকে শুরু করে তার পার্টির নেতাদের ইতিমধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে এবং তার শরিক দলেরও অনেককে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু দেখলাম যে এই যে সমস্ত মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে একই টাইপের মামলা দেয়া হচ্ছে এবং কিছু কিছু এই মামলাগুলো আগেও কিন্তু অন্য সরকারের আমলেও হয়েছে, আওয়ামী লীগও দিয়েছে এ ধরনের মামলা। আমাদের এহসানুল হক মিলন আছেন, তার বিষয়ে জানি যে অনেক অদ্ভুত অদ্ভুত টাইপের মামলা দেওয়া হয়েছে। তো সেই কালচার থেকে আমরা আসলে কি বের হতে পারছি? কি মনে হচ্ছে যে যেমন আজকে কিন্তু স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামেও হত্যা মামলা হয়েছে রংপুরে, এবং ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে, যদিও তিনি তখন বিদেশে ছিলেন। তো কি মনে হচ্ছে যে এই মামলাগুলো আসলে পুলিশ কি স্বপ্রণোদিত হয়ে অতি উৎসাহী হয়ে করছে, না সরকারের পক্ষ থেকে এই কোনো ধরনের এরকম নির্দেশনা আছে? কি মনে করেন আপনি? আচ্ছা, আমি ওইটা বলার আগে যে বিষয়ে আলোচনা হচ্ছিল আমি একটু মন্তব্য করতে ইচ্ছা পোষণ করছি। এই জন্য আমি সময় বেশি নিচ্ছি না ওইটাই, কারণ আমি এই আপনার এখন আলোচনায় আমাদের বুঝটা আমরা বলবো গুরুত্বপূর্ণ আপনার এই আলোচনাটা। সেটা হচ্ছে আমাদের, আমি আগের পয়েন্টে একটু যাই, এখানে ভারত বন্য প্রশ্নে আমাদের মানুষের মনে রাখা উচিত আমরা একটা দেশকে বিবেচনা কি করব, তার নীতিটা কি। ওই দেশের জনগণের সাথে তো আমাদের শত্রুতা নাই। তো এখন আমরা ভারতকে দেখছি তাদের বৃহৎ পুঁজিপতিদের একটা বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে ব্যবসার জায়গা করতে চাই, ক্ষমতায় ওইখানে একটা সাম্প্রদায়িক শক্তি, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে অনেকদিন ধরে তাদের রাজনীতি কি দেখছি আমাদের দেশ এবং আশপাশের দেশের উপরে তাদের একটা আধিপত্যবাদী মনোভাব। আর এইটাকে আরও হচ্ছে যে এখানে চীন খেলোয়াড় আছে, আমেরিকা আছে, সুতরাং অনেককে বিট করতে হয়, এই জায়গাগুলো করতে হয়। আর আমেরিকা সে অলওয়েজ আমাদের হিসাবে যেটা দেখি, সে ভারতকে কেউ অনেক সময় বাইপাস করে না, একটু গুড বুকে রেখে কিছু করতে পারে কিনা এইগুলো বিবেচনা করে। সেইটা করতে যে অনেক সময় আমরা চেপটা হয়ে যাই। তো এটার একটাই পথ, আপনার শেষ কথা আমি মাঝখানে আর সময়ের জন্য বললাম না, একটা দেশের জনগণকে তার নিজস্ব স্বকীয় স্বাধীন অস্তিত্বের উপরে আমরা যদি দাঁড়াতে পারি এবং আমি আমার অধিকার সেটা রক্ষা করব, এই আত্মমর্যাদাশীল অবস্থায় থাকলে কিন্তু আমি কোনো সমস্যা দেখি না। কিউবা, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, আমেরিকা থেকে কতটুক দূরে জানেন, তারা কিভাবে দাঁড়ায় আছে কল্পনা করা যাবে না। আমার যাওয়ার সুযোগ হয়েছিল, এটা জানি। আমি এইটুক বলেই থামলাম, এই কারণে যে আমাদের দেশের মানুষকে আমার স্বার্থের পক্ষে দাঁড়াতে হবে ন্যায্য কথা বলে। এন্টি ভারত বা কি বলবো যে আপন ভারত, এই দুইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা মনে রাখতে হবে। আর একটা কথা এখানে বলতেই হয়, রাজনৈতিক স্বার্থে ক্ষমতায় থাকতে বা যাওয়ার জন্য যারা এটাকে ব্যবহার করছে তাদেরকে এই দায় আমাদেরকে দিতে হবে। মাঝখানে আমি জাস্ট এটার সাথে একটু সাপ্লিমেন্ট করে দিই দর্শকদের বোঝার উদ্দেশ্যে, যে আমরা গত 53 বছর হয়েছে স্বাধীন হয়েছি, 53 বছরের বেশি। তো এই 53 বছরেও আমরা আসলে এই ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক যে ঐক্যমত এটা প্রতিষ্ঠিত করতে পারেনি, যেটি এহসানুল হক মিলন বললেন যে ভারতে কিন্তু তারা পারছে। যে কংগ্রেস বিজেপি ফরেন পলিসির জায়গায় তারা একাট্টা, অন্যান্য জায়গায় বিরোধ থাকতেই পারে, কিন্তু বাংলাদেশে এটি এক সরকার এক ধরনের ফরেন পলিসি নিচ্ছে, আরেক সরকার এসে আরেক ধরনের নিচ্ছে, এবং কোনোভাবেই ফরেন পলিসির ক্ষেত্রে আমরা এক হতে পারি না। আমরা দুইটা মন্তব্য একটু করি। প্রথম কথা, যদি একটু বড় দাগের আলোচনা যাওয়া যাবে না, কারণ আপনার ওই পয়েন্টে আমিও কথা বলবো। সেটা হচ্ছে আপনি দেখবেন আমাদের
কাগজে কলমে মানে সংবিধানে যেটা লেখা আছে তাতে কিন্তু সক্রিয়তার কথা, এদের বিরোধিতার কথা কিন্তু বলা আছে, কিন্তু আমি যে বললাম রাজনীতির স্বার্থে যখন এটা বিবেচনা করি, নিজের স্বার্থ গোষ্ঠীর স্বার্থ হয়, তখন আর জনগণের স্বার্থ থাকে না। এটুকু বলে থামলাম। আপনি পরে যেটা বলেছেন গুরুত্বপূর্ণ, এটা এই কারণে বলি, হ্যাঁ ওই আপনি যে বললেন কালচার থেকে বেরোচ্ছে, এটা পারি নাই, তার কারণটা কি আমরা সহজে দেখি। আপনি যদি একই ওই ধরনের প্রশাসন রেখে তাকান, ধরুন এইখানে বসে আছি এবং আমি এইখানে বসে কতগুলো অপকর্ম করছি, একটা নিয়ম নীতির ভিত্তিতে একটা ড্রয়ারের মধ্যে কাগজ আছে সেটা দিয়ে টেনে, তা আপনি আমাকে সরাই দিলেন, দিয়ে এইখানে আরেকজনকে বসাই দিলেন, ওই ড্রয়ারের ওই একই রকম কাগজপত্র রাখলেন, তা সে তো বের করে একই কাজই করবে। এইখানে হচ্ছে সেইটা, আপনি সেই জায়গা থেকে যদি না আসতে পারি তাহলে কি হবে, আপনি যে প্রকৃত উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। যে আপনি নামটা বললেন, যেমন খুনের এইবারের যে যে হত্যাযজ্ঞ ঘটেছে, এইটা তো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। সুতরাং এটা শুধু দেশ না, আন্তর্জাতিক অঙ্গনেও মামলা করা যায়। তার আগে তাহলে আমাদের এই দেশে প্রকৃত তথ্যপত্র সহই তো আপনাকে মামলা করতে হবে, সুনির্দিষ্টভাবে যার যেটা পাওনা করতে হবে। আমাকে ব্যক্তিগতভাবে যে দুইটা নাম বললেন, আমি তো ব্যক্তিগত হয়ে মনে করি এখানে তাদের নামে হত্যা মামলা দেওয়ার কোনো কারণ নেই, অন্য থাকলে করতে হবে। এমনকি ধরেন প্রথমে যে নাটকটা আমরা দেখলাম, এইখানে একজন ব্যবসায়ীকে এবং অন্যকে ধরে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তো আমরা সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে, মানে এরশাদ বিরোধী সময় আন্দোলন করি, যে তার যে লুটের অবস্থা, বাংলাদেশের অর্থনীতি যে একেবারে নষ্ট, সেগুলো নিয়েই বড় বড় মামলা করা যায়। হ্যাঁ, আমি বলছি তাহলে ওই পয়েন্টে করেই করতে হবে, কিন্তু আপনি হাস্যকর করে ফেলছেন। ওই যে অতীত দিনে আমরা দেখেছি যে এক সময় আওয়ামী লীগের নামে দেখা যেত যে প্লেট চুরির মামলা, আর বিএনপির নামে এরকম থালা চুরির মামলা, বা এই ধরনের ঘটনাগুলো ঘটতো। মিলনের নামে ভ্যানিটি ব্যাগ চুরি, বলছি যে এই জায়গা থেকে আসলে বেরোয় আসা খুব দরকার। এবং এইখানে আমি দেখলাম আমাদের আইনজীবী বলেছেন যে অনেকে রাগ ঝাড়ার জায়গা এটা না। এখন শুধু রাগ ঝাড়ার জায়গা যেমন না, এইটা তো আমরা আইনবিদদের সাথে কথা বলেছি, আমি আইনবিদ না কিন্তু আইনবিদের কথা বলেছি, এইটা কিন্তু প্রকৃত মামলাকে হালকা করেও ফেলে। সুতরাং এই জায়গা থেকে আমরা বলবো যে গভর্নমেন্টের দিক থেকে দরকার হলে একটা কমিশন গঠন করুক, সরকারি উদ্যোগ নিক, নিয়েই কিন্তু তার কাজ করতে হবে। আপনি না করে যদি সাধারণভাবে ছেড়ে দেন, তাহলে ঘটনা শুধু ওই মামলা দেখছেন। আমরা দেখলাম যাত্রাবাড়িতেই, ওইখানে কিন্তু থানা যেটা পুড়িয়ে দিয়েছে তার জন্য 40,000 মানুষের নামে মামলা হয়েছে। তো ওই মামলার মধ্যে ওই থানা পোড়ানোর মামলায় মিলন ভাই আমি যে থাকবো না, অয়ন থাকবে না, এই নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারেন। বলছি যে যখন ক্ষমতায় যাবে তার সাথে ব্যবহার করবে, এবং ওই পুলিশ বাহিনী মানে যারা আছে। সুতরাং আপনি ব্যবস্থা বদলের যে সংগ্রামের কথাটা আমরা বলছি, যে এই একটা ফ্যাসিবাদ উচ্ছেদের পরে নতুন ফ্যাসিবাদ আসতে পারবে না কখন, যদি আপনি ফ্যাসিবাদের যে উপসর্গগুলো যার থেকে তৈরি হয় ওইটা যদি আপনি বন্ধ করতে পারেন, ব্যবস্থা বদলের কাজ করতে পারেন, সেইটা করতে হবে। আর মামলার এই যে কাগজে কলমে দেওয়া বা কৃতিত্ব জাহির করা, আমি দিলাম ওইটা দিলাম, এর আগে দেখছি না ইউনূস সাহেবের নামে এরকম মামলা হয়েছে না, আরও অনেকের নামে আমরা দেখছি না, যে একবার বললে আওয়ামী লীগ যখন হা করছে নেতারা তখন শত শত মামলা হয়েছে, তার ফল কি হয়েছে সারা বাংলাদেশ। সুতরাং এই জায়গা থেকে বেরোয় এসে ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। আরেকটা মনে রাখতে হবে, মানুষের পারসেপশন। আপনি এমন লোককে এমন মামলা দিলেন, মানুষই কিন্তু যারা এই সরকারকে উচ্ছেদে ভূমিকা রেখেছে তারা বলবে যেটা কি শুরু করছে এরা, সেইটা কিন্তু পুরো আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নকে ক্ষতিগ্রস্ত করবে। যেটা আমরা এই মানে যে সরকারের সাথে আমাদের যখন ডেকেছিল কথায় এই কথা কিন্তু বলে এসেছিলাম, আজকেও আপনাদের এখান থেকে দৃঢ় সাথে বলতেছি এই জায়গা থেকে ওনাদের ফিরে আসা দরকার। ওকে, রহিন হোসেন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমরা একটু অয়নের কাছে যেতে চাই। অয়নের যদিও তারা বাংলাদেশের ছোট বাচ্চা, ছোট মানে বয়স কম, হ্যাঁ অভিজ্ঞতা কম, কিন্তু তারা যেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এটি বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটি কি বলবো, এটাকে যুগ সন্ধিক্ষণ বলেন বা বড় একটি ঘটনা বলেন, পট পরিবর্তন বলেন, সব কিছুর কৃতিত্বই তাদের, তারা এটি নেতৃত্ব দিয়েছেন। তারপরও আমি আসলে রাজনৈতিক বিষয়ে তাদের অয়নের কাছে যাব না। আমি অয়নের কাছে, অয়ন যেহেতু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি, তো আমি আপনার কাছে ওই বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে আপনারা যেই আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই আন্দোলনের ডাকে কিন্তু বাংলাদেশের কোটি মানুষ কিন্তু এই পট পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনাদের মূল যেই কাজ এখনও পড়াশোনা করা, সেই কাজটা ব্যাহত হচ্ছে। আপনারা আসলে ক্লাসে ফেরার বিষয়ে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনাদের সমন্বয়কদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, এবং সেই বিষয়ে আপনাদের সিদ্ধান্তটা কি? আসলে দেখুন, যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই গণ অভ্যুত্থানের যে চেতনা, আমরা যে একটা সিস্টেম পরিবর্তন চাচ্ছিলাম একদম শুরু থেকেই,
যে আসলে গত 16 বছরে আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে দমন পীড়নের মাধ্যমে সবার লাইফ একদম হেল করে দিয়েছিল, তো এই যে সিস্টেমগুলো তারা একদম ক্রিয়েট করে রেখে গেছে, সেই সিস্টেমগুলোকে ধ্বংস করা এটা হচ্ছে আমাদের এখন প্রথম কাজ, এটা আমি মনে করি। আর যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের প্রাইমারি কাজ হচ্ছে পড়াশোনা করা, আমি মনে করি যে এখন আমাদের প্রাইমারি কাজ হওয়া উচিত রাষ্ট্র গঠনের দিকে ফোকাস করা। কারণ আমরা যদি আবারও ক্লাসে ফিরে যাই, তাহলে কিন্তু ওই যে ফ্যাসিবাদের যে শিকড়গুলো এখনও থেকে আছে, এখনও রয়ে গেছে, সেখান থেকে কিন্তু আবার নতুন আরেকটি ফ্যাসিজম এই দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তো আমরা কিন্তু এটা হতে দিতে পারি না। আমরা কিন্তু বারবার রাজপথে নেমে রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে এই সিস্টেমটাকে বারবার পরিবর্তন করতে চাবো না, এটা কেউই চাইবে না আসলে। তো আমরা মনে করি যে এই সব কিছু এইখানেই এন্ড হতে হবে। আর সেটার জন্য আমরা 1-2 বছর পরেও যদি আমাদের পড়াশোনা শুরু করতে হয় তাতেও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখন প্রাইমারি কনসার্ন যেটা, যে রাষ্ট্র তার মানে আপনারা বলতে চাচ্ছেন 2 বছরের আগে আপনারা ক্লাসে যাবেন না? আমি এটা একটা জাস্ট সময় বললাম আর কি, এটা হতে পারে 3 মাস বা 6 মাস, ঠিক আছে? এই 3 মাস 6 মাস কি বাংলাদেশের এই কোটি কোটি শিক্ষার্থী তাদের পক্ষে স্পেয়ার করা সম্ভব যে তারা ক্লাসে যাবে না, পড়াশোনা বন্ধ রাখবে, অন্য কাজ করবে, তাদের মূল যেই কাজ সেই কাজ বাদ দিয়ে অন্য কাজ করবে? এটা কি জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি এটা এফোর্ড করতে পারবে কিনা? এখন এখানে একটা জিনিস খেয়াল কারণ এই স্টুডেন্টগুলো পড়াশোনা করবে সামনের দিকে, যারা প্রাইমারি স্কুলে পড়ে তারা হাই স্কুলে যাবে, হাই স্কুলে পড়ে তারা কলেজে যাবে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কর্মক্ষেত্রে যাবে। তো এইটা কি তাদের বাংলাদেশ কি এফোর্ড করতে পারবে কিনা? এখন এখানে একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, এখন কিন্তু ইন্টারনেটের যুগ। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আপনার যে এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি এগুলোর যে ডিগ্রি আছে, এগুলোর কিন্তু আলটিমেটলি কোনো ভ্যালিউ নেই। আপনি যদি দেখেন সারা বিশ্ব কিন্তু চলতেছে একদম স্কিল বেসড হিসেবে। তো এই যে ইন্টারনেটের যুগ, আমাদের যখন করোনার সময়কালীন ছিল, করোনার যখন চলছিল, তখন কিন্তু স্টুডেন্টরা থেমেছিল না, তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, কিন্তু ইউটিউবের মাধ্যমে বা অনলাইন বিভিন্ন কোর্সের মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু শিখেছে। কি পড়াশোনা হয়েছে? তখন তো অটো পাস দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু অনলাইনে যে শিক্ষা তারা নিয়েছে, মানে স্বপ্রণোদিত হয়ে এগুলো কিন্তু চলেছে। এখনও কিন্তু আপনি দেখতে পারবেন যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, তাও কিন্তু যারা আসলেই শিখতে চায় তারা কিন্তু শিখতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই শিক্ষা এক জিনিস, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অন্য জিনিস। প্রাতিষ্ঠানিক শিক্ষা তো চলতে হবে। আপনি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে আছেন, তৃতীয় বর্ষে সম্ভবত, আপনার তো চতুর্থ বর্ষে যেতে হবে, অনার্সটা কমপ্লিট করতে হবে। এখন আপনি কি ওটা ছেড়ে অন্য কাজ করবেন? বা আমার মেয়ে আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে আছে, দেন ও কি এখান থেকে বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিবে, অন্য জায়গায় চলে যাবে? না, অবশ্যই না। সেটাই জানতে চাচ্ছি। আসলে এটা আমাদের শিক্ষা উপদেষ্টাদের সাথে কথাবার্তা বলতে হবে, আমাদের নিজেদের মধ্যেও কথাবার্তা বলতে হবে। কারণ এখানে কিন্তু আমরা দেখেছি যে এতবার কু করার চেষ্টা করা হয়েছে, জুডিশিয়াল কু, তারপর পুলিশ কু। এখন এই যে আন্দোলন সংগ্রামটাকে কিন্তু টিকিয়ে রাখতে হবে। এই যে গণ অভ্যুত্থানের চেতনাটাকে ধরে রাখার জন্য হলেও কিন্তু আমাদের রাজপথে থাকতে হবে এবং রাষ্ট্র গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। কারণ এটা আমাদের প্রাইমারি কনসার্ন। আমি যদি এই রাষ্ট্র গঠন না করতে পারি, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু আমি আবারও সেটার জন্য তো সরকার আছে। হ্যাঁ, সেটার জন্য আমাদেরকে কিন্তু সহায়তা করতে হবে। কারণ দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনও খুব বেশি স্টেবল একটা অবস্থায় নেই। কারণ এখানে দেখতে পারবেন যে একদম শুরু থেকেই আন্দোলন চলছে, অনেকে অনেক দাবি দাওয়া নিয়ে নামতেছে। একটি বলা যায় যে একটি অরাজক পরিস্থিতি ইতোমধ্যে চলমান আছে। তো এগুলো কিন্তু আমাদেরকেই সলভ করতে হবে। কারণ আমরা এই সরকারের একটা প্রতিনিধি হয়ে তাদের কাছে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে এসে আমরা কিন্তু সরকারের কাছে এটা পৌঁছে দিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে এটা আমাদের প্রাইমারি কনসার্ন হওয়া উচিত। কারণ আমরা যদি এই সরকারটাকে একটা ভালো রূপ না দিতে পারি এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি না করতে পারি, তাহলে কিন্তু দিন শেষে আমরা যে ডিগ্রি করি না কেন সেটা কিন্তু আমার দেশের স্বার্থে কাজে লাগবে না। আপনি দেখে থাকবেন যে এই গণ অভ্যুত্থানের আগেও গত 16 বছরে প্রচুর মানুষ বিদেশে গিয়ে পড়াশোনা করেছে। কেন করেছে? কারণ দেশে চাকরি নেই। এখন দেশে চাকরি না থাকার কারণ কি?
এই যে গভর্নমেন্টের যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা কার্যকর না থাকার কারণেই কিন্তু কর্মসংস্থানের একটা ঘাটতি তৈরি হয়েছিল। এটার কারণে কিন্তু মেধাবীরা বিভিন্ন চাকরিতে ঢুকতে পারেনি, আর লক্ষ লক্ষ তরুণ বেকার কিন্তু আমরা দেখতে পেয়েছি। ওকে, ধন্যবাদ অয়ন। আমরা শেষ করব আজকের মতো, আমাদের হাতে সময় নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, কোনো স্থানে বন্যার আশঙ্কা নতুন করে আসছে। এ সময় পানিবাহিত রোগ ছড়ায়। এসব বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ও সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।